আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস। অনার্স তৃতীয় বর্ষে নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়বো এন্টারপ্রেনিউরশিপ। সেম কোর্সটা আমরা অনার্স ফোর্থ ইয়ারেও করিয়ে থাকি। সো যারা ফোর্থ ইয়ার আছো তারাও অ্যাটেনশন প্লিজ। তো তোমরা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার কম্বাইনলি সেম টপিকগুলোই দেখতে পারবে। তো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপের মধ্যে থিওরিগুলো নিয়ে বেসিকলি আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি আলোচনা করেছি, ডেভিড ম্যাকলেল্যান্ড ইন্ট্রোডিউস করার নিড ফর অ্যাচিভমেন্ট। দেন আমরা হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি করেছি। এরপরে আমরা হচ্ছে আব্রাহাম হারোল্ড মাসলোর নিড হায়ারার্কি থিওরি করেছি। তো এরপরের যেটা হচ্ছে যে খুব এক্সাইটিং একটা থিওরি, থিওরি এক্স এবং থিওরি ওয়াই, ডগলাস ম্যাকগ্রেগর। ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে তার প্রকাশিত বিখ্যাত বই দ্য সাইড অফ হিউম্যান এন্টারপ্রাইজে থিওরি এক্স এবং থিওরি ওয়াই নামে মোটিভেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যেটা এখন পর্যন্ত খুবই অ্যাকনলেজড এবং হচ্ছে পপুলার একটা থিওরি। বেসিক্যালি থিওরি এক্স রিপ্রেজেন্ট করে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার পিপল গুলোকে, যারা হচ্ছে যে অর্গানাইজেশনের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনীহা এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের দায়িত্ব এড়িয়ে চলে। আর থিওরি ওয়াই রিপ্রেজেন্ট করে হচ্ছে ঠিক অপোজিট, যারা কাজ করতে পছন্দ করে এবং যারা ক্রিয়েটিভিটি, দায়িত্ব নেয়া, এই বিষয়গুলোকে পছন্দ করে। তো এই এই বিষয়গুলো কিন্তু অর্গানাইজেশনাল গোল এবং সাকসেসের ক্ষেত্রে কোরিলেটেড। তো এই বিষয়গুলো আমরা জানবো। তো চলো আমরা বিস্তারিত ক্লাস শুরু করি। লেটস হ্যাভ আ লুক। ম্যাকলেল্যান্ডের থিওরি আমরা করেছি, নিড ফর অ্যাচিভমেন্ট থিওরি, সেই বিষয়ে বিস্তারিত আমরা জেনেছি। দেন হচ্ছে আব্রাহাম হারোল্ড মাসলো, হার্জবার্গ থিওরি, ডগলাস থিওরি এক্স ওয়াই ডগলাস ম্যাকগ্রেগর ইন্ট্রোডিউস করে। আমি আগে বলেছি দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ, 1960 সালে তার প্রকাশিত বই। আর মজার বিষয় যে ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে এমআইটি প্রফেসর এবং হচ্ছে আমরা থিওরি সম্পর্কেও জেনেছি, এবং হচ্ছে যে আব্রাহাম হারোল্ড মার্সলোর স্টুডেন্ট। বেসিক্যালি ওনার থিওরিটা থেকে ইন্সপায়ার হয়েছে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ক্লাসে। আমরা মেবি এই পর্যন্ত ছিলাম। তো এইখান থেকে শুরু করি। দেখো থিওরির ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমরা যখন আচ্ছা দেখো এখানে ফার্স্ট হচ্ছে যে অ্যাটিটিউডটা কিরকম থাকে। লাইক থিওরি অর্গানাইজেশনে যখন কোনো অ্যাসাইন টাস্ক বা কোনো কিছু দেয়া হয়, তখন দুইজনের পারসেপশন কিন্তু রিভার্স থাকে। রিভার্সের ক্ষেত্রে দেখো অ্যাটিটিউড কেমন থাকে। ওদের অ্যাটিটিউড থাকে উই ডিসলাইক ওয়ার্ক, ফাইন্ড ইট বোরিং, এবং হচ্ছে উইল অ্যাভয়েড ইট ইফ উই ক্যান। যেটা হচ্ছে অপছন্দ করে এবং হচ্ছে এটাকে খুব বিরক্ত লাগে, এবং যদি পারা যায় বা যতটুকু এড়িয়ে চলা যায়, এই বিষয়টা। দেন ওয়ারের ক্ষেত্রে যে বিষয়টা, উই নিড টু ওয়ার্ক অ্যান্ড ওয়ান্ট টু টেক অ্যান ইন্টারেস্ট ইন ইট অ্যান্ড এরপরে এরপরে দেখো কি বলেছে, আন্ডার দ্য রাইট কন্ডিশনস উই ক্যান এনজয় ইট, যদি প্রপার। এখন এখানে কিছু বিষয় তো থাকবে, ইনসেনটিভ বা আদার্স যে ফ্যাক্টরগুলো, সেগুলো তো কোরিলেটেড থাকতে হবে। ডিরেকশনের বিষয় কি, উই মাস্ট বি ফোর্স অ্যান্ড কোর্স টু মেক দ্য রাইট রিফোর্ট, অর্থাৎ প্রপার রিফোর্ট দেওয়ার জন্য এদেরকে অবশ্যই ফোর্স করতে হবে। এগুলো এটা যেটা হয় যে অপারেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি হয়, ফ্যাক্টরিতে বেশি হয়। অর্থাৎ এটা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা
খুব ঘটে থাকে। আরেকটা যেটা থিওরি ওয়াইয়ের ক্ষেত্রে যে উইল ডিরেক্ট আওয়ারসেলফ টুয়ার্ডস আ টার্গেট দ্যাট উই অ্যাকসেপ্ট, অর্থাৎ যেই টার্গেটটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদেরকে ডিরেক্ট করে। রেসপন্সিবিলিটির ক্ষেত্রে যে থিওরি এক্স এর ওরা তো রেসপন্সিবিলিটি নিতে চায় না, ওরা রেসপন্সিবিলিটি উইড রাদার বি ডিরেক্টেড দেন অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি উইচ উই অ্যাভয়েড। তারা কি হচ্ছে যে কোনো রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করতে চায় না সাধারণত, অ্যাভয়েড করতে বলে সর্বোচ্চ চেষ্টা করে অ্যাভয়েড করার জন্য। দেন যেটা করা হয় উইল সিক অ্যান্ড অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি আন্ডার the right conditions. Motivation, we are motivated mainly by money, বা ওইখানে মানি ফিয়ার্স অ্যান্ড জব সিকিউরিটির বিষয় থাকে। এরপরে ওদের মোটিভেশনটা থিওরি ওয়াইয়ের ক্ষেত্রে মোটিভেশন হলো যে রাইট কন্ডিশনের ক্ষেত্রে উই আর মোটিভেটেড বাই ডিজায়ার থাকে এবং হচ্ছে রিয়েলাইজ দেয়ার ওন পোটেনশিয়ালিটিকে রিয়েলাইজ করে। এরপরে দেখো হচ্ছে আমরা এটার অ্যাপ্লিকেশন দেব, অ্যাপ্লিকেশন অফ হায়ারার্কি অফ নিডস টু ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে যে বিষয়টা থাকে। থিওরি এক্স ইনএফেক্টিভ ম্যানেজমেন্ট ওয়ান্স আ নিড দেখো এটা যেটা হচ্ছে ইনএফেক্টিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে থিওরি এক্স এর ক্ষেত্রে ওয়ান্স আ নিড ইজ মিট it no longer motivates behavior, therefore only unmet needs are motivational. অর্থাৎ এইখানে তোমরা যদি লাইক আব্রাহাম মাসলোর যে থিওরিটা রয়েছে, ফিজিওলজিক্যাল নিড রয়েছে, সোশ্যাল নিড, সেফটি নিড, দেন এস্টিম নিড, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই যে নিডগুলো রয়েছে, নিডগুলো কিন্তু ওয়ান আফটার ওয়ান, অর্থাৎ একবারে প্রথমে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন করার কোনো স্কোপ নেই। ফার্স্ট যেটা হচ্ছে তার ফিজিওলজিক্যাল নিডস গুলো ফুলফিল করতে হবে। থিওরি এক্স এর ক্ষেত্রে যেই ক্যারেক্টারটা থাকে, এটা যদি একবার একটা নিড অর্থাৎ ফিজিওলজিক্যাল নিড মিট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই নিডটা যতই দেয়া হোক এটার মোটিভেট করবে না। এই ধরনের পার্সন গুলো কি হবে, লাইক আমরা ধরে নিলাম যে একজন কাজ করছে, একজন পার্সনকে আমরা ধরে নিলাম যে লাইক পার্সন এ এবং হচ্ছে এদিকে পার্সন বি, এই তিনজন জব করছে। তো পার্সন এর ক্ষেত্রে যদি ফিজিওলজিক্যাল নিড যেগুলো রয়েছে সেগুলো ফুলফিল করে দেয়া হয়, তাহলে কিন্তু পার্সনে ফিজিওলজিক্যাল নিড এর ক্ষেত্রে আর মোটিভেট হবে না। অর্থাৎ তাকে পার মান্থ স্যালারি দেয়া হচ্ছিল 30K, 30,000 টাকা। তো 30,000 টাকার ক্ষেত্রে সে ফার্স্ট মান্থ মোটিভেটেড হবে, সেকেন্ড মান্থ মোটিভেটেড হবে, থার্ড মান্থ মোটিভেটেড হবে, কিন্তু রিপিটেডলি এরপর ফোর্থ, ফিফথ এই 30,000 এর জন্য সে আর মোটিভেটেড হবে না। দেন সে কি হবে, বোনাসের জন্য মোটিভেটেড হবে, আদার্স অর্থাৎ একটা যেটা পূরণ হয়ে গেছে সেটার জন্য মোটিভেটেড হয় না। এরপরে দেখো আমরা থিওরি ওয়াইয়ের ক্ষেত্রে ইফেক্টিভ ম্যানেজমেন্ট মোটিভেশনাল এমফেসিস শিফটস টু সোশ্যাল ইগো অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এইখানে ওরা গুরুত্ব দেয় হচ্ছে যে সোশ্যাল এবং ইগো সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়। সিন্স মোস্ট এমপ্লয়িজ হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড সেফটি নিডস মিট। এখানে যে বিষয়টা থাকে, এদের ফিজিক্যাল এবং হচ্ছে সেফটি নিড গুলো মোটামুটি মিট করাই থাকে, তাহলে এদের এই বিষয়টা কিন্তু দরকার থাকে না। তো এদের এর ক্ষেত্রে ফিজিওলজিক্যাল এবং সেফটি নিডটা দরকার থাকে। এদের যেটা হচ্ছে যে এই নিড গুলো ফিল আপ করা থাকে এখানে সোশ্যাল, ইগো এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবং মজার বিষয় হচ্ছে কি, এই নিড গুলো তো ইনফিনিটি, এই নিড গুলো কিন্তু হচ্ছে এভারলাস্টিং, অর্থাৎ অনেক শেষ নেই এখানে। এই নিড গুলো কিন্তু একটা সার্টেন পিরিয়ডে শেষ করা যায়, একটা কনক্লুড করা যায়, কিন্তু ওই ইগোর ক্ষেত্রে বা ওই নিড গুলো কিন্তু একেবারে ইন্টেন্সিক এবং খুবই
যেটা হচ্ছে যে আমরা বলতে পারি ডিরেক্টলি কানেক্ট টু দেয়ার মাইন্ডস, দেয়ার দেয়ার ইনার ফিলিংস। তো ইনার ফিলিংস গুলো কিন্তু ইনার ফিলিং তখনই অ্যাওয়ার হয়, তখনই অ্যাক্টিভ হয় যখন হচ্ছে ফিজিক্যাল নিড এবং হচ্ছে সেফটি, ফিজিওলজিক্যাল এবং সেফটি নিড গুলো মিট করা হয়। চলো আমরা ক্রিটিক দেখি এখন। নাথিং নাথিং ইজ বিয়ন্ড ক্রিটিক অর বিয়ন্ড হচ্ছে তোমার নেগেটিভিটি বা বিয়ন্ড, তোমাকে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতার বাইরে কিন্তু রিয়ারলি আমরা কিছু বিষয় পাই যেগুলো অ্যাবসলিউট। থিওরি কি এই থিওরি বিষয়টাই কিন্তু একটা হচ্ছে আইডিয়া, একটা থিওরি বিষয়টা হচ্ছে একটা আইডিয়া, একটা হচ্ছে নট প্রুভেন বাট হচ্ছে ট্রু, এটা প্রমাণিত না কিন্তু ট্রু। এখানে থিওরি ওয়াই বিভিন্ন অর্থাৎ কনসালটেন্ট, ম্যানেজারিয়াল কনসালটেন্ট ফার্মগুলো, ম্যানেজারিয়াল কনসালটেন্ট ম্যাকেন্সি অ্যান্ড কোম্পানি, খুব আমেরিকান ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম। তো ওনারা যখন কনসালটেন্সি করে বা ম্যানেজমেন্ট ম্যানেজারিয়াল প্রবলেম নিয়ে কাজ করে, তখন কিন্তু ওরা থিওরি ওয়াই এক্স অ্যাপ্লাই করে, অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করে এটা রেজাল্ট পাওয়া যায়। প্রুভেন না হলো এটা ট্রু, একটা আইডিয়া কনসেপচুয়ালি ট্রু। অলওয়েজ ক্রিটিক অন ভ্যালিডিটি, এটার বৈধতা নিয়ে বা এটা অ্যাপ্লিকেবিলিটি বা কোন ক্ষেত্রে বললাম যে এখানে নলেজ লেভেলে করবে না ব্লু কলার ওয়ার্কারদের ক্ষেত্রে করবে না হোয়াইট কলার ওয়ার্কারদের ক্ষেত্রে করবে, সিটিতে করবে না গ্রামে করবে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু ভ্যালিডিটির এটা একটা ক্রিটিক ফেস করতে হয়। থিওরি এক্স ওয়াই আনপ্রুভেন, এটা প্রমাণিত না, এখানে কিন্তু প্রমাণ করে দেখা যায়নি যে বিষয়টা 100% কাজ করছে। আর মানসিক ব্যাপার, এটা ফিজিক্যাল যে কোনো এক্সরে রিপোর্ট, এটার কিন্তু একটা কনক্রিট ভ্যালু থাকে, বাট এইগুলো কিন্তু কনক্রিট ভ্যালু বা ওইভাবে অ্যাবসলিউট ভ্যালু খুবই টাফ একটা বিষয়, কারণ টোটাল বিষয়টা মাইন্ড সেন্টার্ড, অর্থাৎ মেন্টাল বিষয়গুলো অ্যাটাচ, ফিলিংস, এই বিষয়গুলো অ্যাটাচ, সেগুলো ভ্যারি করে। সিস্টেমেটিক রিসার্চ না, এটা কিন্তু কোনো সিস্টেমেটিক রিসার্চের, ওনার কিন্তু হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজে একটা বইতে উনি বইতে লিখেছে, এখানে এখানে কিন্তু হথর্ন স্টাডিজের মতো কিন্তু কোনো সিস্টেমেটিক রিসার্চের করে নিয়ে আসা হয়নি। More research should be accomplished on managerial assumption. Managerial assumption এর ক্ষেত্রে কিন্তু এইটা আরো আরো যেটা হচ্ছে রিসার্চ দরকার রয়েছে। তুমি এই থিওরি এক্স ওয়াই কিন্তু তোমার হচ্ছে যে তুমি যদি টপ লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো একরকম রেজাল্টস পাবে, তুমি যদি মিড লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমার রেজাল্টস ডিফারেন্ট হবে। টপ লেভেলের রেজাল্ট যেরকম হবে মিড লেভেলের রেজাল্ট কিন্তু সেরকম হবে না। আবার যদি তুমি এটাকে অপারেশনাল লেভেল বা গ্রাউন্ড লেভেলে ইউজ করো তখন কিন্তু রেজাল্ট ডিফারেন্ট রেজাল্ট পাবে। তো এখানে তুমি এটা সবচেয়ে আমরা এটা ইউটিলাইজ হয় এটা অপারেশনাল লেভেলে একটা বেস্ট আউটপুট পেতে পারে, দেন হচ্ছে এইখানে সর্বোচ্চ, দেন হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে এইখানে। এই পার্সন গুলো কিন্তু এরা হোয়াইট কলার। তো এই হোয়াইট কলার ওয়ার্কারদের ক্ষেত্রে বা এই নলেজ ওয়ার্কারদের ক্ষেত্রে তারা কিন্তু বেসিক্যালি ওই তোমার ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড এগুলো ফিল আপ করাই থাকে, তাদের ইগো এস্টিম নিড গুলো দরকার হয়। এরপরে দেখো এই থিওরি এক্স ওয়াই এগুলো কি একাডেমিক রিসার্চ এবং পার্টিসিপেন্টদের মধ্যে এবং বিজনেস স্কুল লেভেলে এই ক্ষেত্রে রিসার্চ করে কিন্তু পাওয়া। সো এই ছিল লিমিটেশন সহ বা এটা লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা বলতে পারি থিওরি এক্স এবং ওয়াই কিন্তু খুবই জনপ্রিয় একটা থিওরি এবং হচ্ছে মোস্ট অ্যাপ্লিকেবল একটা থিওরি, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো আমরা আরো একটা ইন্টারেস্টিং থিওরি করব, সেটা হচ্ছে ভিক্টর হার্ল্ড ব্রুমের একটা থিওরি। তিনি ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর, দেখো যে ইজ এ বিজনেস স্কুল প্রফেসর, ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্টে। ভিক্টর
হ্যারল্ড ব্রুম, যে উনি হচ্ছে প্রফেসর, ইয়েল বিজনেস স্কুল অফ ম্যানেজমেন্ট। এখন তার কিছু ওয়েল নোন বই বই রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড মোটিভেশন। ব্রুমের বই হচ্ছে ওয়ার্ক অ্যান্ড মোটিভেশন। এরপরে লিডারশিপ অ্যান্ড ডিসিশন মেকিং আরো একটা বই, দ্য নিউ লিডারশিপ, এটা আরো একটা বই। তো এই ইয়েল ইউনিভার্সিটি প্রফেসর এই বইগুলো লিখেছে। এরপরে দেখো ভিক্টর হ্যারল্ড ব্রুম হচ্ছে বিজনেস স্কুল ইয়েল ম্যানেজমেন্ট। ওইখানে ওনার থিওরিটা হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি অফ মোটিভেশন। উনি যে জনপ্রিয় থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে প্রত্যাশা থিওরি, আমরা যেটা বাংলায় বলি প্রত্যাশা থিওরি। প্রত্যাশা থিওরি মোটিভেশনের ক্ষেত্রে ওনার থিওরিতে আসলে কি বলছে, কি উনি কি বলতে চাচ্ছে। দেখো আমরা ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ভিক্টর ব্রুম, ভিক্টর হ্যারল্ড ব্রুম। তো তিনি মেইনলি বলছেন দিস থিওরি ইজ অ্যাবাউট চয়েস। এটা একটা পছন্দের বিষয়, মানুষের পছন্দ কিরকম হয়। ইট এক্সপ্লেইনস দ্য প্রসেসেস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল আন্ডারগোজ টু মেক চয়েসেস। একটা চয়েস মেক করতে যে সিচুয়েশন গুলো মধ্যে দিয়ে তাকে যেতে হয়। In organizational behavior study, expectancy theory is a motivation theory first proposed Victor Vroom of the Yale School of Management. Yale School of Management উনি ভিক্টর ভ্রুম মিস্টার ভিক্টর ভ্রুম হচ্ছে উনি ফার্স্ট প্রপোজ করেছে এই থিওরিটা। দেখো আমরা খুব ভাগ করে করে পড়ি যে তাহলে এক্সপেক্টেন্সি থিওরির ক্ষেত্রে এক্সপেক্টেন্সিটা কি রেফার্স, এটা বোঝায় কি বোঝায়। দেখো স্ট্রেংথ, শক্তি কিসের, অফ আ পারসনস বিলিভ, তার বিশ্বাস করার সক্ষমতা, অ্যাবাউট ওয়েদার অর নট আ পার্টিকুলার জব পারফরমেন্স, জব পারফরমেন্স অ্যাটেনেবল, অর্জন করতে পারবে না পারবে না, এই বিলিফ, এই বিশ্বাস করার শক্তি, এইটা হচ্ছে তার প্রত্যাশা। এক্সপেক্টেন্সি কি, এক্সপেক্টেন্সি কিরকম হতে পারে। দেখো এক্সপেক্টেন্সি অ্যাটেনেবল কিনা, এটা পারফরমেন্স অ্যাটেনেবল কিনা, এক্সপেক্টেন্সি পারফরমেন্সের প্রত্যাশা কিরকম থাকে, মেবি থট অফ ইন টার্মস অফ প্রবাবিলিটিস, সম্ভাব্যতা। আমরা সম্ভাব্যতা, তোমরা জানো যে কোনো কিছু সম্ভাব্যতার রেঞ্জ হচ্ছে এই যে 0 থেকে 1, 0 থেকে 1। প্রবাবিলিটি কি, হয় 1 হবে না হয় 0। হয় 1 হচ্ছে সমস্ত সম্ভাবনার যোগফল হচ্ছে 1, আর সম্ভাবনা থাকলে যদি হয় তাহলে 1, আর না হলে 0। এরপরে যে বিষয়টা সেটা দেখো যে ম্যানেজমেন্ট মাস্ট ডিসকভার what resources training and or supervision of the employees need। এখন ম্যানেজমেন্টকে এটা কিন্তু বুঝতে হবে, তাকে বের করে নিয়ে আসতে হবে যে তার সম্পদ, তার যে রিসোর্স এবং হচ্ছে ট্রেনিং এবং সুপারভিশন অফ এমপ্লয়িজ নিড। এই এমপ্লয়িজের কাদের রিসোর্স লাগবে, ট্রেনিং লাগবে এবং সুপারভিশন লাগবে, এগুলো ম্যানেজমেন্টের জানতে হবে। প্রবাবিলিটি or strength of belief that a particular action lead to particular first level outcome। অর্থাৎ একটা ভালো আউটকামের জন্য কি করতে হবে, এই বিষয়গুলোকে এনশিওর করতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এক্সপেক্টেন্সি থিওরিতে কিন্তু এক্সপেক্টেন্সি আমরা একটু মাল্টিপ্লাই করতে পারি ইনস্ট্রুমেন্টালিটি এবং হচ্ছে ভ্যালেন্স, এই তিনটা বিষয়কে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি দাঁড়াবে, ইকুয়ালস টু মোটিভেশন, তাহলে মোটিভেশন ঠিক থাকবে। আচ্ছা, এখন দেখো এগুলোকে আমরা ব্রেকডাউন করে পেন পাচ্ছি না, আমার পেনটা কোথায়।
আচ্ছা দেখো, এক্সপেক্টেন্সি এটা হচ্ছে এক্সপেক্টেন্সিকে আমরা কি বলতে পারি? ইফোর্ট। ক্যান আই হিট মাই টার্গেটস ইফ আই ওয়ার্ক হার্ড? যদি আমি কঠোর পরিশ্রম করি আমার যে টার্গেট দেওয়া আছে সেটাকে আমি পৌঁছতে পারবো, এইটা হচ্ছে যে এক্সপেক্টেন্সি। দেন এটাকে ইনস্ট্রুমেন্টালিটি বা পারফরমেন্স। এখন এটা তার প্রত্যাশা। এখন পারফরমেন্স কি? উইল হিটিং মাই টার্গেটস লিড টু রিওয়ার্ডস? এখানে এই যে যদি যদি টার্গেটটা অ্যাচিভ করা হয় তাহলে কি হবে? রিওয়ার্ড পাওয়া যাবে। সেলস টার্গেট হলে কি সে তার সেলসম্যান অফ দ্য ইয়ার, অথবা যদি ডেস জব হয় তার কাস্টমারকে সার্ভ করার জন্য কি এমপ্লয়ি অফ দ্য মান্থ বা এরকম কি হবে? তাকে ইনসেনটিভ দেওয়া হবে, তাকে বোনাস দেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু যে সে এই মাসের পুরো টার্গেট অ্যাচিভ করেছে তাহলে সে অবশ্যই এমপ্লয়ি অফ দ্য মান্থ হবে। তোমরা দেখো যে এই বিভিন্ন তোমরা ফেসবুক, আমাদের সোশ্যাল কমিউনিকেশন সাইটগুলোতে দেখবে যে অনেক অর্গানাইজেশনে জব করে, তারা কি দিচ্ছে? যে এমপ্লয়ি অফ দ্য মান্থ এবং বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ। এরপর হচ্ছে তাদের পারফরমেন্স গ্রো হওয়ার কারণে তারা সেলিব্রেশন করছে, উৎসব করছে, গিফট, এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। তো এইগুলো কিন্তু কি টার্গেট অ্যাচিভ করার জন্য এই জিনিসগুলো দেয়া হয়। এরপরে দেখো রিওয়ার্ড। ডু আই ফাউন্ড দ্য রিওয়ার্ডস ডিজারেবল? এটি কি প্রত্যাশিত? রিওয়ার্ডটা কি প্রত্যাশিত? তো এইগুলো কিন্তু এই যে মোটিভেট কি, তার যে সক্ষমতা, তার তার ট্রেনিং, কাজ জানার ক্ষমতা, সেই কাজ জানার ক্ষমতা এবং করার ইচ্ছা। দেখো থিওরি এক্স ওয়াই, কিছু মানুষ করতে চায় না, এখন তাকে মোটিভেট করতে হবে, তাকে ফোর্স করতে হবে। তার মন যদি ফোর্স করে তখন কিন্তু সে কাজটা, অর্থাৎ বেস্ট আউটকাম বের হয়ে আসবে। বেস্ট আউটকামটা আমরা অ্যাচিভ করতে পারবো। সো এইখানে দেখো এক্সপেক্টেন্সি কি বলছে, যে এক্সপেক্টেন্সি এখানে বলছে যে পারসিভ প্রবাবিলিটি দ্যাট ইফোর্ট উইল লিড টু গুড পারফরমেন্স। অর্থাৎ একটা হচ্ছে প্রত্যাশা, একটা ধরে নেয়া, একটা যেই সম্ভাবনা ধরে নিচ্ছে যে লিড টু গুড পারফরমেন্স, অর্থাৎ ভালোভাবে কাজ করতে পারবে, সেটার প্রবাবিলিটি। এরপরে ইনস্ট্রুমেন্টটি বিলিভ দেয়ার বিলিভ দ্যাট দেয়ার ইজ আ কানেকশন বিটুইন অ্যাক্টিভিটি অ্যান্ড গোল। ও ইনস্ট্রুমেন্টিভিটি যে কাজ এবং গোলের মধ্যে একটা কি আছে? কানেকশন আছে, এই কানেক্টিভিটি আছে। তো এই কানেক্টিভিটি হচ্ছে ইনস্ট্রুমেন্টিভিটি আমরা বলতে পারি। তো এরপরে দেখো ভ্যালেন্স ডিগ্রি টু হুইচ রিওয়ার্ডস আর ভ্যালুয়েড। এখন ইনস্ট্রুমেন্টালিটির পরে হচ্ছে ডিগ্রি টু হুইচ রিওয়ার্ডস ভ্যালুয়েড, কোন ডিগ্রিতে, অর্থাৎ কতটুকু গেলে। এখন যদি এইখানে 10 জন বা এখানে যদি 15 জন স্টাফ থাকে, তাহলে 15 জন স্টাফ থাকলে তাহলে আমরা কি করতে পারি? এখানে তিনটা ইয়ে করতে পারি, ফার্স্ট, এরপরে হচ্ছে সেকেন্ড, এবং হচ্ছে থার্ড। এই তিনটা ভাগে। তাহলে এইখানে যদি একটা ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট কাস্টমার সার্ভিস যে এবং টার্গেট অ্যাচিভ করেছে তাকে ফার্স্ট, এবং হচ্ছে যে তারপরে সেকেন্ড, এইরকম। বা যদি আমরা যদি বলি অন্য কোনো চ্যালেঞ্জ দেই তাহলে সেইভাবে করতে হবে। মোটিভেশন, রিজন টু পারফর্ম। কেন কেন পারফর্ম করবে, কেন পারফর্ম করবে, এই বিষয়টা কিন্তু তাকে কনসার্ন হতে হবে। এই বিষয়টা যে পারফরমেন্স যে করবে সেটা কেন করবে, রিজন টু পারফর্ম। তো এই বেসিকলি হচ্ছে যে আমরা ভিক্টর ব্রুমের এক্সপেক্টেন্সি থিওরিতে এই বিষয়গুলো জানতে পারি, যে অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এক্সপেক্টেন্সি দেখি, এবং হচ্ছে যে ইনস্ট্রুমেন্টালিটি দেখি, এবং হচ্ছে ভ্যালেন্স দেখি, এবং মোটিভেশনের রিজন কি, কেন মোটিভেট হবে, এই বিষয়গুলোকে যদি কম্পেয়ার করা যায় তখন কিন্তু একটা আউটকাম আসবে। তাহলে চলো আমরা কি একটু রিভিউ করে আসি বিষয়গুলোকে।
সো আমরা দেখলাম হচ্ছে যে ডগলাস ম্যাকগ্রেগরের এক্স ওয়াই থিওরি এক্স থিওরি ওয়াই, এটা তার খুবই বিখ্যাত একটা বই, দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজে দেয়া 1960 সালে। ডগলাস ম্যাকগ্রেগর ওয়াজ অ্যান আমেরিকান ম্যানেজমেন্ট প্রফেসর। উনি হচ্ছে এমআইটি স্কুল অফ ম্যানেজমেন্টের দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ বইটা লিখেছেন। আর চমৎকার বিষয়, উনি হচ্ছে আব্রাহাম মাসলোর স্টুডেন্ট ছিল। এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখো যে থিওরি এক্স এর একরকম বিলিফ, থিওরি ওয়াই এর একরকম বিলিফ। এরপরে যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টাইল এবং ইফেক্ট। তো তোমরা দেখো যে ম্যানেজমেন্ট স্টাইল কিরকম থাকে। একটা পার্ট হচ্ছে থিওরি এক্স এর ক্ষেত্রে একরকম, ওয়াই এর ক্ষেত্রে রিভার্স। হেট ওয়ার্ক, লাইক ওয়ার্ক। এরপরে হচ্ছে টু বি ফোর্স টু ওয়ার্ক, আর এখানে হচ্ছে পিপল ড্রাইভ দেমসেলফ, ওরাই হচ্ছে নিজেকে ড্রাইভ করে, নিজেকে কাজের জন্য ইয়ে করে। এইটা পিপল গুলো সেলফিশ হয়, আর এরা হচ্ছে কমিটেড হয়। তো দেখো এখন ওয়ার্ক প্লেসে আমরা কিভাবে অ্যাপ্লাই করি। ওয়ার্ক প্লেসে দেখো যে এক্স এর ক্ষেত্রে দে আর মোটিভেটেড বাই মানি, এবং হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে কি তাদের মোটিভেশনটা কি, তাদের মোটিভেশনটা হচ্ছে কাজ করা, ডান সাকসেস নিয়ে আসা। এখানে দেখো খুব সুন্দর করে বলা আছে পিপল অনলি ওয়ার্ক ফর দ্য মানি, তারা হচ্ছে টাকার জন্য কাজ করে। ইন্ডিভিজুয়াল আর হাইলি সেলফ মোটিভেটেড, এরা কি সেলফ মোটিভেটেড, নিজেই নিজেকে উৎসাহ দেয়। এক্স অনলি ওয়ার্ক ফর মানি। এখন এখানে কিন্তু নিড টু বি অ্যাক্টিভলি ম্যানেজড, এদেরকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। কিন্তু থিওরি এক্স থিওরি ওয়াই এর ক্ষেত্রে আমরা অ্যাটিটিউড দেখলাম, ডিরেকশন দেখলাম, ওদের রেসপন্সিবিলিটি টাইপস দেখলাম, মোটিভেশন দেখলাম এবং ক্রিয়েটিভিটি দেখলাম। অ্যাপ্লিকেশন সম্পর্কে জানলাম যে লাইক থিওরি এক্স এর ক্ষেত্রে একটা নিড পূরণ হয়ে গেলে কিন্তু দে উইল বি নট মোটিভেটেড। সো তখন কিন্তু ম্যানেজমেন্ট চিন্তা করবে যে আমি যখন কি দিচ্ছি এবং কেন দিচ্ছি, আমি ওর নিড ফিল আপ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিটেনশন প্ল্যান করতে হবে, অর্থাৎ ধরে রাখতে হবে, সবকিছু দিয়ে দেওয়া যাবে না, কারণ এই পার্সন আমি দিয়ে দিলে এর হচ্ছে মোটিভেশন চলে যাবে। ক্রিটিক আমরা দেখলাম হচ্ছে থিওরি এক্স ওয়াই এর ক্ষেত্রে কি ধরনের ক্রিটিক গুলো রয়েছে, কি ধরনের অবজারভেশন গুলো রয়েছে। ক্রিটিকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এটা একটা নট প্রুভেন বাট ট্রু একটা বিষয়, আর এখানে ভ্যালিডিটির একটা বিষয় আছে, আর এটা সিস্টেমেটিক কোনো হাজার হাজার মানুষের উপর রিসার্চ করে প্রুফ কোনো ডকুমেন্ট না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আরো কিছু অবজারভেশন দরকার রয়েছে, ম্যানেজারিয়াল অবজারভেশন। আর আমি বলেছি তো তিনটা ক্ষেত্রে এটা ডিফার করে, রেজাল্ট ডিফার করবে। এটা যদি তুমি টপ লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো একরকম রেজাল্ট পাবে, মিড লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একরকম রেজাল্ট পাবে। ইভেন আমি এইটাও বলবো, আমি আরেকটা বিষয় বলবো, এটা যদি তুমি কান্ট্রি ওয়াইজ ইউজ করো, ইউএসএ তে ইউজ করলে একরকম রেজাল্ট পাবে, বা তুমি কালচার এইগুলো কিন্তু ভ্যারি করে, শিক্ষা এডুকেশন এবং হচ্ছে তাদের পারসেপশন কিরকম, তাদের সারাউন্ডিংস কিরকম, ফ্যামিলি এবং হচ্ছে সবকিছু কিন্তু সব বিষয়গুলো কিন্তু এটার রিলেটেড ফ্যাক্টর হিসাবে কাজ করে। এই জন্য এই থিওরিটা যদি আমরা ইউএসএ একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করি, সেটা রেজাল্ট এটা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আমাদের সাউথ এশিয়ার কান্ট্রিগুলোতে এটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু রেজাল্টস ডিফার করবে। আই হোপ সো। এখানে দেখো ভিক্টর হ্যারল্ড ভ্রুমের ওনার এক্সপেক্টেন্সি থিওরি আমরা করলাম। দেখো উনি ইয়েল ইউনিভার্সিটি প্রফেসর। চয়েসের বিষয় এক্সপেক্টেন্সি কি, এবং হচ্ছে এক্সপেক্টেন্সির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এক্সপেক্টেন্সি সম্পর্কে জানলাম, এবং হচ্ছে কি জানলাম যে এক্সপেক্টেন্সির সাথে ইনস্ট্রুমেন্টালিটি এবং হচ্ছে ব্যালেন্স মাল্টিপ্লাই করে আমরা মোটিভেশনকে পাই। তো মোটিভেশন চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেহেতু এটা সাইকোলজির সাথে রিলেটেড এবং থিওরি বেস চ্যাপ্টার। আমরা ইনশাল্লাহ সামনে আরো কিছু থিওরি করব। তো আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর দ্য টাইমিং। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।